অন্ধকার নামছে। নিরীহ এক তরুণীর দেহ দখল করে নেয় এক অশুভ আত্মা। একজন প্রিস্ট যিনি বিশ্বাস আর প্রার্থনার শক্তিতে লড়ছেন অশরীরীর বিরুদ্ধে। আরেকজন মেডিকেল স্টুডেন্ট যে বিজ্ঞানে বিশ্বাসী, কিন্তু এবার পড়েছে এমন এক সত্যের মুখোমুখি যা যুক্তি দিয়ে বোঝানো যায় না, বরং এটিকে শুধু অনুভব করা যায়। গল্পটি হলো এমন এক মুভির। এই মুভির তিনজন মেন ক্যারেক্টার হলো ফাদার কিম, ডিকং চই এবং ইয়ংশিন। গল্পটি শুরু হয় ইতালির এক পুরনো চার্চে, যেখানে দুইজন ফাদার বসেছিলেন, একজন বৃদ্ধ এবং অপরজন তরুণ। তরুণ ফাদার কৌতূহলী হয়ে বৃদ্ধ ফাদারকে জিজ্ঞাসা করে, এই যে 12টি ডেমন রয়েছে তারা কি সত্যি অস্তিত্ব রাখে? তখন বৃদ্ধ ফাদার মৃদু হাসিতে জবাব দেন, হ্যাঁ, তারা সত্যিই রয়েছে। ঈশ্বর যেখানে থাকেন, শয়তানও সেখানে নিজের ছায়া বিস্তার করে। এই 12টি ডেমন হলো সেই অশুভ শক্তি যাদের কারণে পৃথিবীতে লড়াই, মৃত্যু, দুর্যোগ ও নানা বিপদের সৃষ্টি হয়। তরুণ ফাদার ফের জানতে চায়, তাহলে তারা লুকিয়ে থাকে কেন? তখন বৃদ্ধ ফাদার একটু গম্ভীরভাবে বলেন, যদি তাদের অস্তিত্ব মানুষের সামনে প্রকাশ পায়, তাহলে অবিশ্বাসীরা ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করবে। ধীরে ধীরে নাস্তিকেরা আস্তিকে রূপান্তরিত হয়ে যাবে, আর তখনই ডেমনদের শক্তি দুর্বল হয়ে পড়বে। তারা টিকে থাকতে পারে কেবল তখনই যখন বিশ্বাসীনতা থাকবে এই দুনিয়ায়। এরপর তিনি আরও বলেন, 12টি ডেমনের মধ্যে এখন একজন রয়েছে দক্ষিণ কোরিয়ার সিওল শহরে। এরপর আমাদের একটি চিঠি দেখানো হয়, যেটি যিনি পেয়েছেন ফাদার জংয়ের কাছ থেকে, যিনি তাকে সাহায্যের জন্য সেখানে ডেকে পাঠিয়েছেন, কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। এবার আমরা দেখি ইটালি থেকে আসা সেই দুজন ফাদার সিওলের উদ্দেশ্যে যাচ্ছেন একটি গাড়িতে। বৃদ্ধ ফাদারের হাতে একটি অস্বাভাবিক যন্ত্র রয়েছে, যা তিনি কাপড় দিয়ে ঢেকে রেখেছেন এবং মন্ত্র পাঠ করে চলেছেন সেটিকে শান্ত রাখার জন্য। হঠাৎ গাড়ির সামনে একজন তরুণ চলে আসে। গাড়িটি তাকে ধাক্কা দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা গাড়িটি থামায় না। এর পিছনে গভীর একটি কারণ রয়েছে। ঠিক কিছু সময় পর গাড়িটি দুর্ঘটনা ঘটে, সে সঙ্গে ভয়ঙ্কর যন্ত্রটিও কিন্তু সেখানে মুক্ত হয়ে যায় এবং সেটি সেই দুজন ফাদারকে আক্রমণ করে সেখানে মেরে ফেলে। এরপর মুভির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়, এক্সোরসিজম। মূলত এই ধর্মীয় রীতি একজন মানুষের শরীর থেকে ডেমন বা অশুভ আত্মাকে আলাদা করার জন্য করা হয়। এক্সোরসিজম পরিচালনা করার জন্য দুজন রক্ষাকে, একজন মূল প্রিস্ট বা ফাদার এবং অপরজন হলো তার সহকারী। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি অনেকগুলো ফাদার একসঙ্গে একটি মিটিংয়ে বসেছেন। মিটিংয়ের আলোচ্য বিষয় ছিল ইয়ংশিন নামের মেয়েটি, যার মধ্যে এখন একটি ডেমন প্রবেশ করেছে। তাকে মুক্ত করার একটি মাত্র উপায় ছিল এক্সোরসিজম। তবে চার্চে অন্যান্য ফাদার, বিশেষ করে তাদের নেতা, এই প্রক্রিয়ার অনুমতি দিতে নারাজ। তাদের ভয়, যদি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে তাহলে চার্চের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আরও জানতে পারি ফাদার কিম এবং ফাদার জং আগে থেকেই ইয়ংশিনের শরীরে থাকা ডেমনের বিরুদ্ধে একটি এক্সোরসিজম চালিয়েছিলেন। মুভির শুরুতেই যেই ফাদারের হাতে আমরা একটি লেটার দেখতে পাই, তা ছিল ফাদার জং এর পক্ষ থেকে পাঠানো, যেখানে তিনি ফাদার কিম এবং তার টিমকে সিওলে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই ভয়ঙ্কর ডেমনকে তাড়ানোর জন্য। তাদের সেই প্রাথমিক এক্সোরসিজম ব্যর্থ হয়েছিল এবং চার্চ এই বিষয়টা নিয়ে বেশ রেগেছিল, কারণ তারা সেই সময় কোনো অনুমতি ছাড়াই প্রক্রিয়াটি শুরু করেছিলেন। তবে এবার ফাদার কিম একটু জোর দিয়ে বলে, ইয়ংশিনকে বাঁচাতে হলে এক্সোরসিজম ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। এই যুক্তির জবাবে চার্চের নেতা বলেন, এক্সোরসিজম হলে তার মানুষের নজরে আসবে, আর যদি মেয়েটির মৃত্যু হয় তাহলে চার্চের সুনাম ধ্বংস হয়ে যাবে। শেষমেশ সব দিক বিবেক বিবেচনা করে নেতা কঠোর শর্তে অনুমতি দেন ফাদার কিমকে এক্সোরসিজম করার। তবে তিনি সাফ জানিয়ে দেন, যদি কিছু হয় তাহলে তার সম্পূর্ণ দায়ভার থাকবে ফাদার কিমের ওপর। এরপর ফাদার কিম প্রথমেই একজন ডাক্তারের সাহায্য চান, যাতে ইয়ংশিনকে মানসিকভাবে পরীক্ষা করা যায়, কারণ ভবিষ্যতে কেউ যেন বলতে না পারে মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল, কারণ তার কোনো মেন্টাল ইস্যু থাকলে মেডিকেল সায়েন্স এটি তার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই সাবধানতা থেকেই ফাদার কিম প্রতিটি পদক্ষেপ দায়িত্বের সঙ্গে এবং নিয়ম মেনে নিতে চাইছিলেন, কারণ এবার তিনি আর কিছুতে ব্যর্থ হতে চান না। এরপর দৃশ্য আবারও পরিবর্তন হয়, যেখানে ইয়ংশিন হসপিটালে থাকা অবস্থায় হঠাৎ জানালা দিয়ে ঝাঁপ দেয় এবং একটি গাড়ির ওপরে গিয়ে পড়ে, কিন্তু অদ্ভুতভাবে সে বেঁচে যায়, কারণ ডেমনের প্রভাবে তার শরীর অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। তারপর কাহিনীতে আসে 6 মাসের একটি গ্যাপ। আমরা কিমকে দেখি সে একটি বিশেষ স্কুলে গিয়েছে, যেখানে বাচ্চাদের প্রিস্ট হিসেবে তৈরি করা হয়। তিনি এমন একজনকে খুঁজছেন যে সাহসী, বহু ভাষায় পারদর্শী, যেমন ল্যাটিন, জার্মান, চাইনিজ এগুলো। মোস্টলি উই নো যারা ডেমন রয়েছে তারা এখানে শুধু ল্যাটিন ভাষা ইউজ করে। আর ফাদারের যে বাচ্চাটি দরকার তার জন্ম যেন হয় টাইগার অফ দ্য ইয়ারে, কারণ কোরিয়ান জ্যোতিষ অনুযায়ী টাইগার অফ দ্য ইয়ার এই জন্ম নেওয়া শিশুরা সাহসী এবং শক্তিশালী হয়। অ্যাটলিস্ট
একটু খোঁজাখুঁজি করার পর তারা সে বাচ্চাটিকে পেয়েও যায়, যার জন্ম হয় 1986 সালে। কিন্তু এটা দেখার পর ডিন নিজের মাথা ধরে ফেলে, কারণ যে বাচ্চাটিকে তারা খুঁজছিল সে ছিল অলস, ফাঁকিবাজ এবং পরীক্ষায় চিটিং করে পাশ করার মতো, জাস্ট লাইক মাই ক্লাসমেটস। এনিওয়ে, ব্যাক টু দ্য স্টোরি। ডিনের কাছে অন্য কোনো অপশন না থাকায় সে চইকে ডেকে পাঠায়, যেখানে চই ডিনের সঙ্গে দেখা করে এবং ডিন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এখানে চোয়ের জন্য সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য ডিন তাকে ফাদার কিমের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট পার্কের ঠিকানা দিই, যাতে সে তার সঙ্গে গিয়ে দেখা করে। এখানে চই গিয়ে সোজা ফাদার কিমের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট পার্কের সঙ্গে দেখা করে এবং তাকে বলে সে হচ্ছে ফাদার কিমের নতুন অ্যাসিস্ট্যান্ট। আসলে এই পার্ক এক সময় ফাদার কিমেরই অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু কোনো অজানা কারণে সে এই কাজটি মাঝপথে ছেড়ে দেয়। কিন্তু জয় যখন এই বিষয়ে তার কাছে জানতে চায়, তখন পার্ক তাকে সরাসরি কোনো উত্তর দেয় না, শুধু নিজের কাজ করে যেতে বলে এবং তাকে একটি ব্যাগ দেয়, যেখানে একজন অ্যাসিস্ট্যান্টের জন্য প্রয়োজনীয় সব কিছু ছিল। এর মধ্যে ছিল একটি টেপ রেকর্ডার, যেখানে ইয়ং সিংয়ের এক্সরসিজমের সময়কার রেকর্ডিং ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ফাদার কিম সেখানে উপস্থিত হয় এবং দরজায় নক করে পার্কের দরজা খুলতে বলে, কিন্তু পার্ক ক্ষিপ্তভাবে চিৎকার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এই প্রতিক্রিয়ায় আমরা এটা বুঝতে পারি এক্সরসিজম চলাকালীন সময় পার্কের সঙ্গে এমন কিছু ঘটেছিল যা তার মনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে, বিশেষ করে ফাদার কিমের প্রতি। এরপর যখন চই সেখান থেকে বিদায় নিচ্ছিল, ঠিক তখনই পার্কের পোষা কুকুরটি চিৎকার করে তার দিকে তেড়ে আসে। এই ঘটনায় চই বেশ আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেখানে বোঝা যায় চয়ের অতীতে কুকুর সম্পর্কিত কোনো ভয়াবহ ঘটনা অবশ্যই ঘটেছিল। চই তারপর নিজের বাসায় ফেরত আসে এবং পার্কে দেওয়া রেকর্ডিংটি শুনতে শুরু করে, যেখানে আমরা শুনি ইয়ংশিন ফাদার কিমকে বলছে, ব্রেন সার্জারি পর আমি ঠিক হয়ে যাব, আমাকে প্লিজ টাচ করো না। আর এই কথাটি শুনে চইয়ের মনে সন্দেহ জাগে, ফাদার কিম কি সত্যিই ইয়ংশিনকে খারাপভাবে স্পর্শ করছিল? কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ইয়ংশিন রেকর্ডিংয়ে একটি ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে, যেগুলো চই সঙ্গে সঙ্গে খাতে লিখে নেয়। আর এদিকে ফাদার কিম যায় হাসপাতালে ফাদার জংয়ের সঙ্গে দেখা করতে, যেখানে গিয়ে তিনি একটি ফাইল বের করেন, যেটি ছিল সেই দুইজন প্রিস্টের যারা গল্পের শুরুতেই মারা গিয়েছিলেন। ফাদার কিম একজনের সঙ্গে ফোনে কথা বলছিলেন এবং তাদের কথোপকথনের মাধ্যমে আমরা এটা জানতে পারি সেই দুজন প্রিস্টের সঙ্গে ইয়ংশিনের নিশ্চয়ই কোনো না কোনো সংযোগ রয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সেই দুজন প্রিস্ট একটি গাড়িতে বসে আছে এবং তারা যে মেয়েটিকে অ্যাক্সিডেন্ট করেছিল সেটি আর কেউ নয়, ইয়ংশিন নিজেই। চই রেকর্ডিংয়ে আরও খোঁজ করতে থাকে। সে শুনে ইয়ংশিন পার্কে কিছু বলছে, এমনকি সে তাকে হুমকিও দিচ্ছে। এতে পার্ক স্পষ্টভাবে ভয় পেয়ে যায়। এই কারণেই পার্ক পরবর্তীতে সকলের সামনে ফাদার কিমকে দোষারোপ করেছিল যে তিনি ইয়ংশিনকে খারাপভাবে স্পর্শ করছেন। কিন্তু এর প্রকৃত কারণ ছিল পার্ক ডিমনের ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হয়েছিল এবং সে আর কিমের সঙ্গে এক্সরসিজম করতে চায়নি। আমরা জানি এই ধরনের প্রাচীন ডেমনরা মানুষের ডার্ক সিক্রেটস বের করে সেগুলোকে তাদের বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। হয়তো পার্কের ক্ষেত্রে এমন কিছুই ঘটেছিল। এরপর হঠাৎ দরজা একজন নক করে। চই দরজা খুলতেই পার্কের সেই কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে চই একটি কাঁচি দিয়ে কুকুরটিকে আঘাত করে করে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কুকুরটি একটি ছোট্ট মেয়েতে রূপান্তরিত হয়। আর এই ভয়াবহ দৃশ্য দেখে চই চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়, কারণ এটি কেবলমাত্র একটি দুঃস্বপ্ন ছিল। তবে এইটিও ছিল ডেমনের একটি চাঁদ, তার মনের ভেতরে ভয়ের বীজ বপন করার চেষ্টা। ঠিক তখনই চয়ের ফোনে ফাদার কিমের কল আসে। কিম জানে যে সে দুঃস্বপ্ন দেখেছে। তখন কিম তাকে বলে, কাল সকালে চলে এসো, কারণ কালকে আমরা এক্সরসিজম শুরু করব। আর পরের দিন আসে 15ই জুলাই, যেটি ছিল ফেস্টিভ্যাল অফ হাংরি ঘোস্ট বৌদ্ধ ক্যালেন্ডার অনুসারে। এটি ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ কিছু নিয়ম রয়েছে যেগুলো এই দিনে দেবতা এবং ডেমন উভয়কে মানতে হয়। আর এটি ছিল ইয়ংশিনকে বাঁচানোর শেষ সুযোগ। দৃশ্য পরিবর্তন হয়, যেখানে আমরা চইকে দেখতে পাই যে কিনা ফাদার কিমের কাছে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে ডিন তাকে আটকায় এবং তার সঙ্গে কিছু কথা বলে। কার থেকে নামার সময় ডিন চইকে একটি ক্যামেরা দেয়, কারণ সেও শুনেছিল ফাদার কিম নাকি মেয়েদের মলেস্ট করে এক্সরসিজমের নামে।
আর সে এটাই জানতে চায় ঘটনা কতটা সত্য। কারণ চার্চের লিডারগুলো তারা কিমকে এই জন্যই পারমিশন দিয়েছিলেন যাতে করে তাদের কাছে কিমের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে, যার জন্য সে চুইকে একটি ক্যামেরা দিয়েছিল যাতে সে রেকর্ডিং করে তাদেরকে দেখাতে পারে। এরপর আমরা ফাদার কিমকে দেখতে পাই যে তার অতীতের কথা চিন্তা করছিল এবং সেখানে ইয়ংশিনও ছিল, যে কিনা ফাদার কিমের জন্য গান গাইছিল, অর্থাৎ ফাদার কিম তার টিচার। এবার আমরা কিম ও চোয়ের মধ্যেকার কথোপকথন শুনি, যেখানে কিম তাকে একটি পিগ নিয়ে আসতে বলে। এরপর চোয় গিয়ে দেখা করে এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে, যে আগে থেকেই ফাদার কিমকে চিনত। সেই বৃদ্ধ ব্যক্তি চোয়কে কিমের সঙ্গে কাজ করতে নিষেধ করে। কারণ হিসেবে সে জানায় ফাদার কিমের এর আগেও 10 জন অ্যাসিস্ট্যান্ট ছিল এবং প্রত্যেকেরই পরিণতি খুব ভালো একটা ছিল না। তবে চুই তার সিদ্ধান্তে অটল থাকে। সে একটি শূকর এবং একটি ঘণ্টা নিয়ে সেখান থেকে চলে যায়। উল্লেখ্য, এই ঘণ্টাটি ছিল একটি পবিত্র ঘণ্টা যা এক্সোরসিজমের সময় ব্যবহার করা হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি একটি হাসপাতালের নার্স এসে ফাদার কিমকে জানায় ফাদার জংয়ের জ্ঞান ফিরে এসেছে। ফাদার কিম সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করতে চায়, কিন্তু যা তিনি দেখেন তার রীতিমতো তাকে স্তব্ধ করে দেয়। ফাদার জং নিজের সব আধ্যাত্মিক জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সে বসে চিকেন খাচ্ছে। এই পরিবর্তনের পেছনে ছিল সেই ডেমনটির প্রভাব। ফাদার জং একসময় ফাদার কিমের সঙ্গে মিলে এক্সোরসিজম করেছিল, যার ফলে তার আধ্যাত্মিক এবং মানসিক দুটো শক্তি ভেঙে পড়েছে। এই সময় ফাদার জং কিমকে প্রশ্ন করে, তোমার নতুন অ্যাসিস্ট্যান্টকে? অর্থাৎ উনি ফাদার জং নয়, তার মধ্যে লুকিয়ে থাকা সেই ডিমনের চেলা। সেই চোয় সম্পর্কে জানার জন্য চেষ্টা করছিল, কিন্তু ফাদার কিম ধৈর্য ধরে কথোপকথন চালিয়ে যায় এবং তাকে কোনো প্রকার তথ্য না দিয়ে কোনো মতো শান্ত রাখে। এরপর আমরা দেখি কিম একটি রেস্টুরেন্টে বসে আছে, যেটি ছিল তার বোনের রেস্টুরেন্ট। সেখানে চোয় উপস্থিত হয়। কিম তাকে বসতে বললেও তার আচরণ সেক্ষেত্রে ছিল বেশ রুড। কিম চোয়কে নানা প্রকার প্রশ্ন করতে থাকে, কারণ সে নিশ্চিত হতে চায় চোয় এখনও নিরাপদ আছে কিনা এবং কোনো ডেমন তার মস্তিষ্কে কোনো প্রভাব ফেলেছে কিনা। ফাদার কিম তখন চোয়ের কাছে জানতে চায় তার কোনো ভাই বোন আছে কিনা। উত্তরে চোয় বলে তার একটি ছোট বোন ছিল, যাকে ছোটবেলায় একটি কুকুর মেরে ফেলেছিল। এই ঘটনার জন্য তার মনে আজও দুঃখ রয়ে গেছে, আর এই কারণেই সে প্রিস্ট হয়েছে, যাতে সে তার বোনের আত্মাকে মুক্তি দিতে পারে এবং তাকে মুভ অন করতে হেল্প করতে পারে। তারা যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, তখন চোই ফাদার কিমকে প্রশ্ন করে, পার্ক আপনাকে ছেড়ে কেন গিয়েছিল? ফাদার কিম তখন উত্তর দেয়, পার্ক আমার সঙ্গে বেশি দিন টিকে থাকতে পারেনি। এরপর ফাদার কিম প্রসঙ্গ পাল্টে চোইকে সতর্ক করে জানায়, আমরা যে ডেমনের সঙ্গে লড়াই করতে যাচ্ছি সেটি কিন্তু প্রায় 5000 বছর পুরনো একটি প্রাচীন শয়তান, আর আমি তাকে এই শূকরের মধ্যে বন্দি করতে চলেছি। সেখান থেকে ফেরার পথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করেই চোয়ের ওপর একটি ভারী ইট উপড়ে পড়ে যায়, কিন্তু ঠিক সময় মতো ফাদার কিম তাকে টেনে সরিয়ে নেয়, ফলে অল্পের জন্য চুই রক্ষা পায়। এই ঘটনাটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং স্পষ্টভাবে বোঝা যায় এটি ছিল ডেমনটির কৌশল। তার মূল উদ্দেশ্য ছিল চোইকে ভয় দেখে কিংবা আঘাত করে এই পুরো বিষয় থেকে দূরে সরিয়ে দেওয়া, যাতে সে আর ফাদার কিমের পাশে থাকতে না পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই ইয়ংশিনের বাড়ির মধ্যেকার দৃশ্য, যেটি বেশ ভয়ঙ্কর ছিল। একজন মহিলা সেখানে এক অদ্ভুত রিচুয়াল শুরু করে। তার পিঠে বাঁধা ছিল একটি গরুর মাথা এবং সে অবস্থায় সে কিছু আচার পালন করছিল, কিন্তু তা বেশিক্ষণ চলতে পারে না। খুব অল্প সময়ের মধ্যেই সেই শক্তিশালী ডেমনটি রিচুয়ালটি নষ্ট করে দেয়। পুরো পরিবেশটি সেই মুহূর্তে তছনছ হয়ে যায়। এই পর্যায়ে আমরা বুঝতে পারি ডেমনটি আসলে কতটা শক্তিশালী। সাধারণ আচার বা রিচুয়াল দিয়ে তাকে দমন করা একেবারেই অসম্ভব। এরপর ফাদার কিম ও চোই সেখানে পৌঁছায়। তারা এক্সোরসিজম শুরু করার আগে একটি সাবধানতা অবলম্বন করে এবং একজন চিকিৎসক দিয়ে ইয়ংশিনকে একবার শারীরিকভাবে পরীক্ষা করিয়ে নেয়, যেন তার অবস্থা পুরোপুরি বোঝা যায় এবং প্রক্রিয়ায় ঝুঁকি কমানো যায়। এরপর কিমের নির্দেশ অনুযায়ী চোই একটি লবণের বৃত্ত তৈরি করে এবং কিম তাকে কঠোরভাবে জানিয়ে দেয় সে যেন কোনোভাবেই সে বৃত্তের মধ্যে প্রবেশ না করে। একই সাথে চোই গোপনে একটি ক্যামেরাও সেট করে রাখে। ফাদার কিম তখন প্রার্থনা শুরু করেন, কিন্তু কিছুক্ষণ পর তার চোখ গিয়ে পড়ে ক্যামেরাটির ওপর এবং তিনি সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন। এরপর আবার প্রার্থনা শুরু হয়। শুরুটা ছিল শান্ত, ইয়ংশিনকে তখনও স্বাভাবিক মনে হচ্ছিল,
কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে তার আচরণে পরিবর্তন দেখা যায়। হঠাৎ করে অনেকগুলো আরশোলা তার মুখে এসে বসে, কিন্তু প্রার্থনার শক্তিতে সেগুলো আবার সরে যায়। তখনই ইয়ংশিনের গলার স্বর বদলে যায়, চোখ লাল হয়ে ওঠে এবং সে অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করে, যার মধ্যে ছিল ল্যাটিন, জার্মান এবং কিছু অজানা ভাষা। জয়ী তখন সেই ভাষাগুলো খাতায় লিখে নিতে থাকে। ফাদার কিম তখন ডিমনকে নানান প্রশ্ন করে। উত্তরে ডিমন জানায় তারা সব জায়গাতেই রয়েছে। তারা এখন পর্যন্ত 4230 জনকে পজেস করেছে এবং তারা পৃথিবীতে আছে যখন থেকে এই পৃথিবীতে মাত্র 32 লাখ মানুষ বসবাস করত। সে আরও জানায় তারা লুসিফার অর্থাৎ ইবলিশকে তাদের রাজা হিসেবে মানে। আসলে ডিমনটি একজন পুরুষের শরীরে প্রবেশ করতে চেয়েছিল, কারণ তার মতে পুরুষের দেহ নারীর দেহের তুলনায় বেশি শক্তিশালী, কিন্তু উপায় না থাকায় তাকে ইয়ংশিনের শরীরে প্রবেশ করতে হয়। এরপর কিম জয়কে জিজ্ঞাসা করে ডিমনটি কয়টি ভাষায় কথা বলেছে। তার প্রতি উত্তরে জয় জানায় ডিমনটি মোট 4টি ভাষায় কথা বলেছে। ফাদার কিম এরপর হোলি ওয়াটার প্রস্তুত করেন এবং ইয়ংশিন অর্থাৎ ডিমনের ওপর ছেটাতে শুরু করেন। ফলে ইয়ংশিনের রক্তবমি হয় এবং সেই রক্ত গিয়ে পড়ে সরাসরি মাদার মেরির একটি পেন্টিংয়ের ওপর, এবং সেখান থেকে বেরিয়ে আসে 2টি কালো সাপ, যা লুসিফারকে নির্দেশ করে। এতে স্পষ্ট হয়ে যায় এই ডেমনটি কোনো সাধারণ ডেমন নয়, এটি সেই 12 জন প্রধান ডেমনের মধ্যে একজন। এরপর কিম ইয়ংশিনের গলা চেপে ধরতে শুরু করেন, যা দেখে চই ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে লবণের রেখা অতিক্রম করে ফাদার কিমের ওপর আক্রমণ করে বসে। সে কিমের গলা চেপে ধরে, কিন্তু এসবই ছিল সেই ডেমনটির প্ল্যান। লবণের রেখা ভেঙে ফেলার ফলে চই নিজেও ঝুঁকির মধ্যে পড়ে যায়। ফাদার কিম কোনোভাবে নিজেকে ছাড়িয়ে আবার ডেমনের মুখোমুখি হবার চেষ্টা করেন, কিন্তু সেই সময় ডেমন তার গলা চেপে ধরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর দেখা যায় চোয়ের হাতে নানা ধরনের র্যাশেস দেখা যাচ্ছে, যার অর্থ এখন সেও পজেসড হতে চলেছে। এরপর ডেমন তখন উঠে বসে চোয়কে আদেশ করে, তুমি বাইরে গিয়ে সকলকে বলো এখানে কোনো ডেমন নেই, বরং একজন পাগল প্রিস্ট রয়েছে। এই দৃশ্য দেখে এইটা পরিষ্কার হয়ে যায় পার্কের সঙ্গেও ঠিক এমনই কিছু ঘটেছিল, যার ফলে সে পজেসড হয়ে বাইরে গিয়ে সকলকে বলে ফাদার কিম ইয়ংশিনকে যৌন হয়রানির শিকার করেছেন। তবে চই সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ডেমন তাকে তার ছোটবেলার দুঃখ ভরা স্মৃতি মনে করিয়ে দেয়, যার ফলে তার আত্মবিশ্বাস ভেঙে যায়। আসলে ছোটবেলায় একবার চইয়ের বোনের ওপর হঠাৎ করে একটি কুকুর হামলা করে দেয়। সেই মুহূর্তে চই এতটাই ভয় পেয়েছিল যে সে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়, কিন্তু যখন সে ফেরত আসে তখন অনেকটা দেরি হয়ে গেছিল, তার বোন আর বেঁচে ছিল না। আর এই স্মৃতিটাই ছিল চইয়ের জীবনের সবচেয়ে বড় মানসিক আঘাত, যা সে আজও ভুলতে পারেনি। আর এই একই ধরনের পরিস্থিতি তৈরি করে সেই ডেমনটি চইয়ের ভয়ের সুযোগ নেয় এবং তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। চইও ভয়ে ভয়ে সেই নির্দেশ মানে এবং ইয়ংশিনের রুম থেকে বেরিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে ইয়ংশিন অজ্ঞান হয়ে পড়ে যায়। ভয়ে আতঙ্কিত চই নিজের বাড়িতে ফেরত আসে। সেখানে সে নিজের বোনের আত্মাকে দেখতে পায়। তার বোন তাকে বলে, এতদিনে ভয় কাটতে উঠতে পারলে না চই, অন্তত এবার সত্যের মুখোমুখি হও। এই আত্মিক কথোপকথনের মধ্যে দিয়েই চই নিজের সাহস ফিরে পায়। তার মনে পড়ে সে কেন একজন প্রিস্ট হয়েছে, তার বোনের আত্মাকে মুক্তি দেওয়ার জন্য, অন্যদেরকে রক্ষা করার জন্য। তখন চই আর এক মুহূর্ত দেরি না করে ইয়ংশিনের বাসার দিকে রওনা দেয়। ওইদিকে ফাদার কিম বাইরে বসে চইয়ের জন্য অপেক্ষা করছিল। চই ফিরে আসতেই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় আজ যাই হোক না কেন তারা ইয়ংশিনকে বাঁচিয়েই ছাড়বে। তবে এই সময় এক নতুন বাধা আসে। ইয়ংশিনের বাবা মা কিম ও চয়কে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়, কারণ তারা ভয় পাচ্ছিলেন যে এক্সোরসিজমের কারণে তাদের মেয়ে মারা যেতে পারে। কিন্তু ফাদার কিম এবং চয় কারোর কথা না শুনে সোজা ইয়ংশিনের রুমে প্রবেশ করে। তারা সঙ্গে করে আনা শূকরটিকেও সেখানে নিয়ে আসে। এরপর রিচুয়াল শুরু হয়। তারা শূকরের মাথা সামান্য কেটে তার রক্ত নিয়ে ইয়ংশিনের কপালে একটি ক্রস চিহ্ন আঁকে এবং প্রার্থনা শুরু করে, এই উদ্দেশ্যে যে ডেমনটি যেন সেই শূকরের শরীরে ট্রান্সফার হয়ে যায়। এটি বলে ব্লাড রিচুয়াল। এটি এক ধরনের পবিত্র এক্সোরসিজমের প্রক্রিয়া। ঠিক তখনই ডেমনটি তার ভয়াবহ প্রকৃত রূপে আবির্ভূত হয়। ফাদার কিম তাকে প্রশ্ন করে, তোর নাম কি?
ডেমন উত্তর দেয় না, বরং ভবিষ্যতের ভয়াবহ পরিণতির ভবিষ্যৎবাণী করতে থাকে। সে বলে, মানুষজন খিদে ও তৃষ্ণায় মারা যাবে, পৃথিবীতে বিশুদ্ধ পানি আর থাকবে না, মহামারী ছড়িয়ে পড়বে চারদিকে, আর এই সব কিছুর পিছনে আমরাই থাকব। এই ঘোষণার মাধ্যমে বোঝা যায় ডেমনটি কতটা শক্তিশালী এবং ধ্বংসাত্মক। ডেমনটি হঠাৎ ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করে, একটি বিকট ও কাঁপানো শব্দ যা পুরো ঘরকে থরথর করে তোলে। সেই চিৎকারের প্রভাবে ফাদার কিমের কান দিয়ে রক্ত ঝরতে শুরু করে। চই এবং কিম দুজনের শরীরে কালো দাগের ছাপগুলো ফুটে ওঠে, যেটি ছিল ডেমনের অশুভ শক্তির স্পষ্ট চিহ্ন। তবুও ফাদার কিম এখানে হাল ছাড়েন না। তিনি একটানা প্রার্থনা করতে থাকেন এবং ডেমনটিকে বাধ্য করে তার নাম বলার জন্য। এক পর্যায়ে ডেমনটি অবশেষে তার নাম প্রকাশ করে, ম্যালফাস। এই নাম শোনা মাত্রই চারদিকে একটি গা ছমছমে পরিবেশ তৈরি হয়। ম্যালফাস একটি ভয়ঙ্কর ও ধূর্ত ডেমন, যার কাজ হলো মানুষের দুর্বল দিক খুঁজে বের করে তা নিয়ে খেলা করা। সে ভয়, অপরাধবোধ, লজ্জা এইসব আবেগকে হাতিয়ার বানিয়ে মানুষকে ধ্বংস করে দেয়। ফাদার কিম এবার ঈশ্বরের নামে দোহাই দিয়ে ডেমনটিকে সেই পবিত্র শূকরের শরীরে স্থানান্তর করতে আদেশ করেন। দীর্ঘ লড়াইয়ের পর ডেমনটি অবশেষে তার শক্তি হারায় এবং শূকরের শরীরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে শূকরের দেহের রং পরিবর্তন হয়ে যায়। সে হয়ে ওঠে ভয়ানক, হিংস্র ও অস্বাভাবিক রকমের উত্তাম, যার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। কিন্তু এত সব চেষ্টার পরেও ইয়ংশিনকে আর বাঁচানো যায় না। তার নিথর দেহ দেখে ফাদার কিম একেবারে ভেঙে পড়েন। ইয়ংশিন তার কাছে শুধুই একজন রোগী নয়, সে ছিল তার মেয়ের মতো। আর যেসব দোষারোপ তার ওপর এসেছিল, যেমন তাকে খারাপভাবে স্পর্শ করার অভিযোগ, তা সবই মিথ্যে ছিল। ইয়ংশিন মারা যাওয়ার মাধ্যমে যেন সব সত্য উন্মোচিত হলো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছিল। আর এখন শুধু একটি কাজ বাকি, সেই শূকরটিকে পানিতে ফেলে দেওয়া, যেন ডেমনটি নষ্ট হয়ে তার জগতের গভীরে চিরতরে বিলীন হয়ে যেতে পারে। তবে কাজটা যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে তা মোটেও সহজ ছিল না। ডেমনটি যদিও শূকরের শরীরে বন্দী, তবুও সব রকম চেষ্টা করছিল যাতে তাকে ধ্বংস করা না যায়। এমনকি অতীতে ইটালি থেকে আসা সেই দুজন প্রিস্টও এই একই ডেমনের সঙ্গে লড়েছিল। তারাও ডেমনটিকে একবার শূকরের মধ্যে বন্দি করতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত এক্ষেত্রে তারা সফল হতে পারেনি। বরং সেই শক্তিশালী ডেমন শূকরের ভেতরে থাকা অবস্থায় তাদের হত্যা করেছিল। চুই বুঝতে পারে সময় খুবই কম। সে দেরি না করে সেই ভয়ঙ্কর শূকরটিকে একটি কাপড়ে জড়িয়ে নিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই পুলিশ এসে যায়, যারা চারদিক ঘিরে ফেলে। তবুও চই কোনোভাবে পুলিশের চোখ এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় তখন বিশৃঙ্খলা, একটার পর একটা গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা পুরোপুরি ব্লক হয়ে যায়। দেখে মনে হচ্ছিল ডেমনটির শক্তি চইকে থামিয়ে দিতে যাচ্ছে। ঠিক তখনই এক ভয়ঙ্কর মুহূর্ত আসে। একটি বৈদ্যুতিক খুঁটি তার ওপর পড়ে যেতেই যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়, যেন ঈশ্বর তাকে নিজ হাতে এখানে রক্ষা করেছেন। চই গাড়ি নিয়ে নদীর দিকে ছুটে যেতে থাকে, কিন্তু ডেমন তাকে থামিয়ে দেওয়ার জন্য তার শরীরে প্রভাব ফেলতে থাকে। তার হাতে, ঘাড়ে, গলায় কালো দাগগুলো আরও গাঢ় হয়ে ওঠে। শরীর কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু সে হার মানে না। সে হাতে রোজারির মালাটি শক্ত করে ধরে রাখে আর বুকে এক গভীর বিশ্বাস নিয়ে সোজা নদীর জলে ঝাঁপ দেয়, শূকরটিকে সঙ্গে নিয়ে। অপরদিকে সেই মুহূর্তে ফাদার কিমকে পুলিশ গ্রেফতার করে। সবাই ভাবছিল তিনি ইয়ংশিনকে মেরে ফেলেছেন। কিন্তু যখন ফাদার কিমকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি হঠাৎ লক্ষ্য করেন তার হাতে থাকা কালো দাগগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। আর পর মুহূর্তে আমরা দেখি অ্যাম্বুলেন্সের ভেতরে ইয়ংশিন আস্তে করে হাত নাড়ায়, অর্থাৎ সে মারা যায়নি। ঈশ্বরের শক্তি জয়ী হয়েছে। অন্যদিকে নদীর জলে ভেসে উঠতে দেখা যায় চইকে। সে কাঁপছে, ক্লান্ত, কিন্তু জীবিত। আমরা বুঝতে পারি ডেমনটি এখন আর পৃথিবীতে নেই, সে নরকে ফিরে গিয়েছে, তার আসল জায়গায়। আর এখানেই প্রকাশ পায় সবচেয়ে বড় সত্যটি। ইটালি থেকে আসা সেই দুইজন ফাদার আসলে শুরু থেকেই এই ডেমনকে নিয়ে কাজ করছিল। তারা চেয়েছিল এই ডেমনটিকে শূকরের শরীরে বন্ধ করে ধ্বংস করতে, কিন্তু ডেমনের শক্তি এতটাই প্রবল ছিল যে তারা তা আর পারেনি। ফলে তারা মারা যায় এবং সেই ডেমনটি ইয়ংশিনকে পজেস করে বসে। তখন থেকেই ফাদার কিম তার জীবনের সমস্ত কিছু দিয়ে ইয়ংশিনকে রক্ষা করার চেষ্টা করে আসছিল।
কারণ সে তাকে কেবল একটি মেয়ে হিসেবে নয়, নিজের কন্যার মতো ভালোবাসতেন। এইভাবে ভয়, বিশ্বাস, আত্মত্যাগ আর ঈশ্বরের শক্তি নিয়ে গড়ে ওঠা এক ভয়ঙ্কর কিন্তু আশা জাগানো যাত্রার সমাপ্তি ঘটে এবং এখানেই শেষ হয় এই শক্তিশালী গল্প দ্য প্রিস্ট। এই যাত্রা আমার আর তোমাদের, আর এটা শুরু হোক এখান থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিও যেন একসাথে ছুঁতে পারি গল্পের নতুন নতুন সব জগৎগুলো।